বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর তো দেয়নি, এমনকি যে প্রশ্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করেননি, কিন্তু মমতার মনে হয় যে এই বিষয়ে তার কিছু বলার আছে, সেটাও নিজে থেকেই বলে দেন। শুধুমাত্র একটি বিষয় তার ব্যতিক্রম, রাম, রামের মন্দির, রামের নাম, রাম সংক্রান্ত যা কিছু, যা খুশি। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন, তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলন থেকে নমস্কার বলে উঠে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবেন। এমনকি জয় শ্রীরাম ধ্বনি শুনলেও মমতা বন্দ্যোপাধ্যায় তেড়েও যেতে পারেন। অতীতে সেই সেই ঐতিহ্য, সেই নতিজা, সেই নজির আছে। তেড়ে শুধু জাননি, বলেছেন গালাগালি করা হচ্ছে। জয় শ্রীরাম, এই তিনটি শব্দের মধ্যে জয়, শ্রী এবং রাম কোনটি অশ্লীল, কোনটি গালাগাল দেওয়ার জন্য মানুষকে ব্যবহার করা হয়, তার অবশ্য এখনো পর্যন্ত কোনো নমুনা বাঙালির কোনো ডিকশনারিতে বা অভিধানে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তবুও এই নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছেন তার জীবন। তবে আজকে এত কিছুও ছিল না। সাংবাদিকরা শুধু জিজ্ঞাসা করেছিলেন, একটা সূত্র মারফত জানা যাচ্ছে অন্যান্য দলের মতো তৃণমূল কংগ্রেসও আমন্ত্রণ পেয়েছে, আপনি পেয়েছেন 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য, আপনি কি যাচ্ছেন? ছোটে মোটে মুখ্যমন্ত্রী যা বললেন তা আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। সেটা নিয়ে আমার বিতর্ক নয়, আমার বিতর্ক এটা বলছেন কেন, এমনটা করছেন কেন সেটা নিয়ে। কোথাও কি রাম নামটা কাঁটা হয়ে বিঁধছে তৃণমূলের বুকে, ভীষণভাবে বিঁধছে, যে তার প্রমাণ কোথাও একটা লম্বা ফিরিস্তি দিয়ে নিজেকে প্রথমে আমি হিন্দুদেরও পক্ষে এটা প্রমাণ করার চেষ্টা, তারপরেই আবার পর মুহূর্তেই সংখ্যালঘুদের একেবারে নাম করে স্মরণ করিয়ে দেওয়া, বিজেপি ক্ষমতা এলে তাদের নাকি জীবন বরবাদ হয়ে যাবে, অত্যাচার আরও বাড়বে। অর্থাৎ ইতিমধ্যে ভেবে দেখুন কি ভয়ঙ্কর সাহস এবং ক্ষমতা বিজেপির। এ রাজ্যের ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু আছেন না, মনে করিয়ে দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন থাকবেনও, তারপরেও বিজেপি অত্যাচার চালাচ্ছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন কি করে যে অত্যাচার আরও বাড়বে? তার মানে এখন আছে, আরও বাড়বে। বিজেপি এহেন শক্তিশালী দল যারা ক্ষমতায় এ রাজ্যে না থেকেও এ রাজ্যের সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার চালায়, এবং সেই অত্যাচারের দোহাই পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের নাম করে সংখ্যালঘু ভাই বোনেদের বলছে, কথাটা বলে তাদের জন্য ভোট চাইতে। অবশ্য জানি না সংখ্যালঘু মানে তার কাছে ইন্ডিজোটের অন্যান্য শরিকদের মতো, মানে বাম এবং কংগ্রেসদের মতো সংখ্যালঘুদের মধ্যে যারা সংখ্যাগুরু তারাই হয়তো, না হলে শিখ, জৈন, বৌদ্ধ এদের জন্য আলাদা করে, এদের নিরাপত্তার জন্য আলাদা করে, এদের সুরক্ষার জন্য আলাদা করে কখনো খুব চিন্তিত হয়েছেন বলে তো শোনা যায় না। পাশের বাংলাদেশ, চট্টগ্রাম, রাখাইন অঞ্চল, সেখানে বৌদ্ধদের কি অবস্থা, মায়ানমারে রোহিঙ্গারা কী ধরনের উৎপাত তৈরি করেছে এবং তারপরে দেশে এসে কিভাবে তাদের দুবুক দুহাত বাড়িয়ে টেনে নিয়েছে এদেশের সবকটি ইন্ডিজোটের শরিক দল, একমাত্র শাসক দল বিজেপি বাদ দিয়ে। আমরা দেখেছি, জানি, খবর রেখেছি। প্রশ্ন আবার ঘুরে ফিরে ঠিক ওইখানে, তোষণটা কি এত দূর, সেটাকে এমন শোষণের জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের জন্য যে প্রাণ ভরে, মন খুলে রাম নাম করবারও জো নেই। রাম নামে ভয় পায় তো ভূতেরা, শুনেছি ছোটবেলাতে, ভূতে ধরলে রাম নাম করতে, ভূতের ভয় এড়াতে রাম নাম করতে, কিন্তু রাম নাম করলে মানুষ চটে যাচ্ছে। কত দূর চলে গিয়েছে সংখ্যালঘুদের তোষণের বা শোষণের রাজনীতি। কে কাকে তোষণ করছে, কে কাকে শোষণ করছে, বোঝার চেষ্টা করুন আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। কি ভাবছেন? কাদের এমন বললেন মমতা? কেন বললেন? কিসের উত্তরে বললেন? বেশ, আরো একবার শুনবো। দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। এবার শুনুন মঞ্চে দাঁড়িয়ে কেমন ধর্মের বাণী আওড়াচ্ছেন মমতা। ধর্ম হচ্ছে মানবতার এক নাম, ধর্ম মানে ভালোবাসার এক নাম, ধর্ম মানে বিশ্বাসের এক নাম, ধর্ম মানে ভরসার আর এক নাম, ধর্ম মানে আস্থার এক নাম, ধর্ম মানে ভাগাভাগি নয়। ধর্মের যে সংজ্ঞা তিনি মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বলছেন, ঠিক একটা প্রসঙ্গ উঠলেই সব গায়েব হয়ে যায়। নতুন বছরে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন, অযোধ্যার দিকে তাকিয়ে গোটা দেশ।
উন্মাদনার পারদ তুঙ্গে। ভারতের প্রাচীন সংস্কৃতির ধাঁচে গড়ে উঠছে সনাতন ধর্মের সবচেয়ে বড় স্থাপত্য। আর এখানেই যত আপত্তি। রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়েও তিনি নাকি যাবেন না। জোট শরিকদের দেখানো পথেই হাঁটছেন নাকি? প্রশ্ন করাতেই চোটে লাল মুখ্যমন্ত্রী। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। রাম নিয়ে প্রশ্ন করলেই কেন এত বিরক্ত মমতা? কেন প্রশ্নের উত্তর দিতে এত অনীহা? স্পষ্ট করে দিলেই তো হয় তিনি যাবেন কিনা। উল্টে বাংলার তীর্থক্ষেত্রের কাজের খতিয়ান ধরাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আজকে আবার দেখবেন ইলেকশন আসবে, তখন বন্ধু সাজার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না। দীঘাতে যান বেড়াতে, আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি, পুরীর মন্দিরের সমান উচ্চতা। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উৎসব, ঈদ বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, বড়দিন বলুন। রাম মন্দির প্রসঙ্গে গায়ে জ্বর কংগ্রেসেরও। রাম তো ন্যায়ের প্রতীক ছিল, তা যারা রামকে সামনে রেখে অন্যায়ের কাজ করবেন এবং রামকে সামনে রেখে যারা রাবণের কার্যকলাপকে গুরুত্ব দেবেন এবং সেটাকে একদম সিলমোহর করবেন, তাদের বিরুদ্ধে লড়াই হবে। রামচন্দ্রকে নিয়ে রাজনীতি যারা করে তারা মন্দির উদ্বোধনে যাবেন না, পাল্টা মন্তব্য বিজেপির। রামচন্দ্র বাড়ি ফিরছেন 500 বছর পর। এখন সেখানে পশ্চিমবঙ্গের যারা নজরুলপন্থী তারা রাম মন্দিরে যাবেন, আর যারা কনসলিডেটেড ভোট ব্যাংক তৈরি করবার রাজনীতিতে ব্যস্ত তারা যাবেন না। প্রতিদিন ধর্ম নিয়ে সম্প্রীতি নিয়ে এত ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে তীর্থক্ষেত্রে সংস্কারের ফিরিস্তি দিচ্ছেন, ধর্মস্থানগুলিতে পর্যটন বাড়ানোর পরিকল্পনার কথা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের বুলি আওড়াচ্ছেন। সব তো হলো, কিন্তু রাম নামেই কেন জাঁকিয়ে বসে ভয়? জয় শ্রীরাম স্লোগানে আপত্তি, গেরুয়া রঙে আপত্তি, রাম মন্দির উদ্বোধন নিয়েও সোজা প্রশ্নের বাঁকা উত্তর কেন? রাম সংকটে তৃণমূল আর ইন্ডি জোট? রিপাবলিক বাংলা। যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, সরাসরি চলে আসি সেই প্রশ্নের কথায়। আমার প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। মন পড়ে লঘু ভোটে, মানে সংখ্যালঘুদের কথা বলছি, মমতা রাম সংকটে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং জানবার চেষ্টা করবো আমার অতিথিদের কাছ থেকে তারা কি মনে করছেন। যারা রয়েছেন একে একে, আমার একদম ডান দিক থেকে পরিচয় করাই। সৌমিক রাহা রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। আমার ঠিক ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে এছাড়াও রয়েছেন আমার ঠিক বাঁ দিকে সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী এবং সুদীপ্ত তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। এবং আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ। অধ্যাপক ঘোষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে যোগ দিয়েছেন উত্তরবঙ্গে কোচবিহার থেকে। প্রত্যেকের কাছে আসবো, শুরু করি সুদীপ্তবাবু আপনার কাছ থেকে। কোথাও কি রাম সংকটে আপনারা, রাম নাম সংকটে? আপনারা বলতে গেলে কি বোঝাচ্ছেন? তৃণমূল বলছি প্রথমে। ইন্ডি জোট তো সারা ভারতে, পশ্চিমবঙ্গে তো শুধু আপনারা একা, মমতা বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তো তার ব্যাখ্যা প্রথম থেকেই আপনি দেখছেন, মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে যাচ্ছে, তৃণমূলের বলছেন? সুপ্রিমো শুনতে প্রথম পাচ্ছি থেকেই না। বলে যাচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম নিয়ে কোনো টিপ্পণী করবে না। তৃণমূল কংগ্রেস সব ধর্মকে মানে, তৃণমূল কংগ্রেস সব ধর্মকে নিয়ে চলার চেষ্টা করে, হিন্দু মুসলিম বিভাজন তারা চায় না। তৃণমূল কংগ্রেস তারা গান্ধীবাদকে বিশ্বাস করে। আরে আমাদের প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দিরে যাবেন বিশ্বাস করে। আরে কি মুশকিল, ধান মানতে শিবির গীত গাইলে মুশকিল। সেটা তো তার ধর্মকে সে কেরম ভাবে দেখবে, রাম মন্দিরকে সে কেরম ভাবে দেখবে, কোন অ্যাঙ্গেলে দেখবে, সেটা তার সময় এলে সে নিশ্চয়ই ঈদ, বলবে। রমজানের ইফতার বা বড়দিনের প্রার্থনা, চার্চের গির্জার প্রার্থনাকে নিশ্চয়ই বলবে। কিভাবে কিন্তু দেখেন? আমরা দেখুন, আমরা তো একটা পরিষ্কার কথা বলছি। হ্যাঁ। আমি অন্তত ব্যক্তিগত স্তরে মনে করি যে আজকে ধর্ম, আমরা ধর্মকে সমর্থন করি, ধর্মর রাম মন্দিরে রামের উচ্চতা বাড়ুক, রামের মানুষ মনে স্থাপিত হোক। এটা মহাত্মা গান্ধী প্রথমেই নিজের গানের মাধ্যমে, যখন প্রার্থনা সভার গান হতো তখন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, সব থেকে আগে তিনি প্রচার করেছেন যে সেকুলারিজমের স্তম্ভ ভারতবর্ষে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামকে মনে স্থাপন করার যে চিন্তা ভাবনা জাতীয়তাবাদের দল যারা করে, তাদের সবার মনেই মধ্যেই, যারা গান্ধীবাদকে মানে, তাদের মনে রাম স্থাপিত আছে। কিন্তু তাহলে তৃণমূল কংগ্রেস নেত্রী এরকম রামের নাম শুনলে খেপে যান কেন? না, কিন্তু তাকে তখন সেবার বললো জয় শ্রীরাম, তিনি বললেন আমায় গালাগালি দিচ্ছে।
জয়, স্ত্রী আর রামের মধ্যে কোনটা গালাগালি বুঝলাম না। শুনুন, আজকে জিজ্ঞাসা করলাম দিদি আপনি রাম মন্দিরে যাবেন 22 তারিখ, তোমরা তো সব আগাম খবর পেয়ে যাও, আমি তো কিছুই জানি না। না, political- গোটা দেশের বোধহয় এই মুহূর্তে যারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে সারাদিন পরিশ্রম করে, দিনাতিপাত করেন 12 ঘন্টা 14 ঘন্টা খেটে, তারাও অন্তত এইটুকু খবর রাখেন যে 22 তারিখ দেশের রাম মন্দির উদ্বোধন হচ্ছে। শুনুন, রাম মন্দির জানেন না, রাম মন্দিরকে ধর্মীয় প্রচারে বা ধর্ম হিসেবে যদি দেখা হয় সেটা তার প্রত্যেকটা লোকের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মকে যখন আপনি রাজনীতিতে টেনে এনে রাজনীতিটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, সেখানে তো প্রতিবাদ উঠবে। ধর্ম কি রাজনীতিতে যারা আসা প্রকৃত নিষেধ? হিন্দু, যারা প্রকৃত হিন্দু, যারা হিন্দুত্বকে মানে, তারা কখনোই চাইবে না যে তাদের ধর্মটাকে নিয়ে কোনো একটি ব্যক্তিগত একটা বিশেষ দল রাজনীতি করুক। আমরা তো অন্তত বিশেষভাবে চাই না। না, আপনি বলছেন তার কারণ ধর্ম হচ্ছে নিয়ে- ধর্মকে আপনি সামনে বলছেন- রেখে হ্যাঁ। যদি গ্যাসের দাম, তেলের দাম কমতো, তাহলে নিশ্চয়ই না, আমরা ওটা অন্য সম্মতি কথা। জানাতাম। ধর্মের সঙ্গে যদি ধর্মকে না, না, সামনে রেখে যদি আপনি অর্থনৈতিক আনএমপ্লয়মেন্ট কথা বাড়তো, তাহলে আমিও রাজনীতিতে ধর্ম আনতাম। শুধু যদি ধর্ম অর্থনৈতিক কথা না, আমি বলছি রাজনীতিতে ধর্ম নাকি খারাপ? কালো টাকা ফেরত আসতো, এই রে। আমি নিশ্চয়ই আনতাম। আবার আমিও কালো টাকা ধর্মকে গ্যাসের সামনে দামে রেখে চলে রাজনীতি গেছে। করতাম। বলছি এই রাজ্যে তো কিন্তু গ্যাসের দাম সেগুলো তো বেশি কিছুই নিশ্চয়ই হচ্ছে না। ধর্মকে সামনে না রেখে। 750 কৃষক যে হত্যা হয়েছে রাস্তায় ঠান্ডার মধ্যে, সেই 750 কৃষক কি বেঁচে উঠবে? বলছি, ওষুধই তো। আমাকে একটা আপনি পরিষ্কার আপনি- করে বলুন। আপনি আমাকে একটা পরিষ্কার তাহলে উত্তর দিন আমরা না। ধর্মকে সামনে আপনি রেখে আমাকে একটা রাজনীতি পরিষ্কার উত্তর দিন। করবো। আমিও একদম ওনাদের আদর্শিত আপনি হবো। আপনি আমাকে একটা পরিষ্কার উত্তর দিন না, সুদীপ্ত বাবু, সুদীপ্ত বাবু, আমার একটা পরিষ্কার উত্তর দিন না, একটা পরিষ্কার উত্তর দিন। যার যার ব্যক্তিগত বিষয় তো সংখ্যালঘুদের কাজ গিয়ে নাম দিয়ে, উস্কানি দিয়ে চুলকানি তৈরি করে, আমি একদম নির্দিষ্ট করে বলছি, নাম ধরে ধরে সংখ্যালঘু ভাই বোনেদের বলছি, একটা নতুন এসছে বসন্তের কোকিল, কেন নিজেদের বিচার বুদ্ধি নেই ওনাদের? সংখ্যালঘু কিসে বলুন না, সংখ্যালঘুটা কিসে, কি দিয়ে মাপা হয়? ধর্মে, অর্থনীতিতে, কিসে? আপনি একটা বলছি কিসে মাপা হয়? না না না, পরিষ্কার করে বলুন। আপনি এতক্ষণ অনেক লেকচার দিয়েছেন, শুনেছি, মন দিয়ে আপনার লেকচার শুনেছি। ধর্ম রাজনীতি দূরে দূরে থাকবে, আমি আমার কথা বলবো, সেটা পরে বলবো, কিন্তু আগে আপনি যা লেকচার দিয়েছেন আপনার লেকচার থেকে প্রশ্ন করছি, আপনার সিন প্যাসেজ থেকে প্রশ্ন করছি, কোনো আনসিন নয়, সিন প্যাসেজ। সুদীপ্তবাবু, ধর্ম রাজনীতি দূরে থাকবে, তো এই মঞ্চ থেকে সংখ্যালঘু বলে ডাকার মানেটা কি? সংখ্যালঘু কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে তো নাকি, না অন্য কোনো ভিত্তি আছে? আপনাকে তখন দূরে থাকার কথা মনে থাকে না? আচ্ছা আচ্ছা সুদীপ্তবাবু, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে একটা ধর্মীয় সম্প্রদায়কে ভয় দেখানোটা কি ধরনের রাজনীতি? আমার তো মনে হয় নিকৃষ্ট ধরনের রাজনীতি। আমি তো যে যাকে দেখান, আপনি কি যে বলছেন? যাকে দেখান, শুনুন, নিকৃষ্ট রাজনীতি নয়। শুনুন, উনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংখ্যালঘুদের বলছি, বিজেপির ভোট বাড়লে, আসন বাড়লে থাকতে পারবেন না, অত্যাচার আরো বাড়বে। কি ধরনের হ্যাঁ, উস্কানি? বিজেপি যেই ধরনের আচরণ উস্কানি? চালায়, যেই নীতিতে বিজেপি, আজকে দেখুন না 1986 সালে শুনবেন একবার, যখন শুনে একবার কর্ণ সার্থক করবেন। বলতে দেন শুনুন, তাহলে শুনুন। বলবো। হ্যাঁ, বলবেন। আপনি বলতে দিলে এটার উত্তর একটু বলুন তো, কি বলবেন? চুপ থাকবেন, আপনি বলুন। শুনি দি একবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম করে সংখ্যালঘু ভাই বোনের উদ্দেশ্যে বলছি বলে কি বলছেন? হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আজকে আবার দেখবেন ইলেকশন আসবে, তখন বন্ধু সাজার চেষ্টা করবে। মনে রাখবেন, আমি আরও কিছু করব, সেটা পরে জানাবো, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো। একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। বিজেপির টাকা নিয়ে রাজনীতি করছে, এটা যে এটার বিরুদ্ধে বলতেন একরকম বুঝতাম, নির্দিষ্ট করে সংখ্যালঘু উচ্চারণ করতে হলো কেন? এলাকায় এলাকায় গিয়ে সংখ্যালঘুদের আবার এলাকা কি? সংখ্যালঘুরা কি 40-এর দশকের 30-এর দশকের জার্মানির ইহুদি ঘেঁটো করে থাকেন নাকি আমাদের দেশে? কোথায় নামাচ্ছেন সংখ্যালঘুদের জীবন, সম্মান? বলুন বলুন, একটু বলুন কোথায় নামাচ্ছেন ওদেরকে? 1986 সালে যখন এলাহাবাদ হাইকোর্ট রায় দিল যে রামলাল্লার পুজো হবে বাবরি মসজিদের ঢাঁচার তলায়, বলতে দিন। মুশকিল, আপনাদের সিলেবাস বলে কিছু নেই। তারপরে কেন 1992 সালে হঠাৎ কারসেবকদের সংগঠিত করে এই বিজেপি দল আজকে হঠাৎ করে পুরো ভারতবর্ষে একটা নৈরাজ্য তৈরি করলো? স্পষ্ট করে বলুন না, রাম মন্দিরের হাজার বিরোধী লোক মারা গেল, না সমর্থন যেটা করে। সাবজুডিস ম্যাটার, যখন জুডিশিয়ালিতে গিয়েই যখন জিনিসটা মিটলো, তাহলে এই 2000 লোকের হত্যা কেন হলো? এই 2000 লোক কেন মারা গেল? যখন জুডিশিয়ালের নির্দেশে আজকে পুরো ভারতবর্ষে রাম মন্দির আজকে প্রতিষ্ঠা হচ্ছে এবং সবাই সেটাকে বলবেন না, সমর্থন করছে, সেই জায়গায় 2000 লোকের প্রাণ কেন গেল? বলবেন না, বিজেপির নাম দলটি তারাই এই হিংসা ছড়িয়েছিল। আচ্ছা বেশ, এবং পরবর্তী দেখা যায় বুঝতে পেরেছি। এবার একটু ওদের কথা শুনি, 6টা 13 পর্যন্ত সময় পেলেন কিন্তু, হ্যাঁ, এবার একটু ওদের কথা শুনি। অঙ্কন বাবু,
ওরা তো বলবেন না, ওরা 92 সালের আগের ইতিহাসটা ইচ্ছা করে বলবেন না। 90 সালে মুলায়ম সিং যাদবের আমলে কি হয়েছিল এই হনুমানগড়িতে? আমি আপনাদেরই সাহায্য প্রার্থী, একটু বলুন। এই কোঠারি ব্রাদার্সের কথা একটু বলুন শুনি। প্রথম কথা হলো পশ্চিমবঙ্গের বুকে যে শাসক দল রয়েছে এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার তো জয় শ্রীরাম শব্দে গালাগালি মনে হয়। তিনি তো তেড়ে যান জয় শ্রীরাম শব্দ শুনলে। শ্রী শব্দের অর্থ বা প্রতীক হচ্ছে সমৃদ্ধি, আর রাম মূল্যবোধ এবং অস্মিতার প্রতীক, ভারতীয় অস্মিতার প্রতীক। তাহলে জয় শ্রীরাম শব্দের মধ্যে সমৃদ্ধি ও মূল্যবোধের জয়ধ্বনি দেওয়া হয়েছে। এবার যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা দুর্নীতিগ্রস্ত সরকার চালান, দুর্নীতি নৈরাজ্য রাহাজানি চলে। একটু আগে বলা ছিল না সংখ্যালঘুদের কথা, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 15 জনের বেশি সংখ্যালঘু তথাকথিত, আমি খুব নাম ধরে স্পেসিফিক বলছি, মুসলিম পরিবারের ছেলেরা মারা যায় রাজনৈতিক হিংসায়, যেখানে বকটুয়ের মতো ঘটনা ঘটে, তার তো জয় শ্রীরাম শব্দে আপত্তি থাকবে। তার তো রাম এই শব্দে, রামের যে আদর্শ, রামরাজ্যের যে সংকল্প, তাতে তো আপত্তি থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ধর্মনিরপেক্ষতার সংবিধানটা আলাদা। তৃণমূল কংগ্রেস সকালবেলায় তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা হচ্ছে জয় মা কালী, দুপুরে হচ্ছে জয় বজরংবলী, আর রাত হলেই হাত মাথায় তুলে আলী আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। এই যে যার এরকম, ওনার নামে আপত্তি কি রয়েছে? 2019 সালে ব্রিগেড থেকে, ওই ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, এই বিজেপি বলে রাম মন্দির বহি বনেগা, তারিখ কব? তারিখ 22 জানুয়ারি এসে গেছে 2024 সালে। আপনি প্রশ্ন তুলেছিলেন, আপনার যাওয়া উচিত ছিল। আপনি প্রথমে বলতেন হ্যাঁ আমি 2019 সালে প্রশ্ন তুলেছিলাম যে কবে হচ্ছে রাম মন্দির বলেছিলেন কোনোদিন হবে না, ওটা নাকি বিজেপি নির্বাচনের গাজর করে ঝুলিয়ে রেখে দেবে। না আমার কথা হচ্ছে এটা তো আপনি আজ অব্দি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদেরকে কখনো বলতে শুনেছেন রাম মন্দির বানিয়ে দিলাম, কৃষ্ণ মন্দির বানিয়ে দিলাম এরকম করে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্ম, মন্দির, সম্প্রদায় সবটাই হচ্ছে একটা রাজনৈতিক অস্ত্র, একটা ভোট ব্যাংকের অস্ত্র। আমি শুধু 10 সেকেন্ডে শেষ করি। কিন্তু অঙ্কবাবু, এখানে আমার একটা রিজন্ডার রইল। ওনার কাছে কিসের অস্ত্র আমি জানি না, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে, সনাতন সংস্কৃতি যারা বিশ্বাস করেন, মন্দির ছেড়ে দিন, যিনি এদেশে প্রথম, যে রাজার আনুকূল্যে বা সহায়তা এদেশে প্রথম চার্চটি তৈরি হয়েছিল, প্রথম মসজিদটি তৈরি হয়েছিল, তারাও কিন্তু বলে যাননি যে আমি এটা বানিয়ে দিলাম। আসলে এটা সনাতন সংস্কৃতির কথা। অঙ্কনবাবু, আমার শুনতে আজকে ভয় করছিল। উনি অহংকারী বলছেন স্টেজ থেকে বিজেপিকে, উনি কাকে অহংকারী বলবেন ওনার ব্যাপার, কিন্তু আমি শুনলাম উনি বলছেন পুরীর মন্দিরের সমান উচ্চতা। এক্স্যাক্টলি, পৃথিবীতে যে কেউ বোধহয় বলতে ভয় পাবে কথাটা। না পুরীর মন্দিরের মাহাত্ম্য, আমি কোন মন্দির ছোট, কোন মন্দির বড়, কিন্তু একটা মন্দিরের সমান আমি মন্দির তৈরি করে দিলাম। আপনি করার কে? এটা আমরা কেউ বলতে পারি? ভগবানের মন্দির আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি বলতে পারেন আমার একটা পৃষ্ঠপোষকতা রয়েছে, আমার একটা আনুকূল্য রয়েছে, কিন্তু আমি মন্দির তৈরি করে দিচ্ছি, এই কথাটা, এর মধ্যে আপনি কতটা লার্জার দেন লাইফ? আপনি কে? আজকের দিনে আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি। আমার সমস্যাটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখবেন আজকের দিনে রাম মন্দির হোক বা কোথাও, কোনো রাজনৈতিক বার্তা কোনো মন্দির থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দেন না, কিন্তু আমরা দেখেছি রেড রোডে ঈদের মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ কোন স্বার্থে করা হয়? আমি সুদীপ্তবাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। সুদীপ্তবাবু, একেবারে এর সঙ্গে কোনো রামটাম গোলাবেন না, প্লিজ গুলিয়ে ফেলবেন না। আপনি ঈশ্বর বিশ্বাসী মানুষ বলেই জানি, যদি না হন তাহলে প্রশ্ন করবেন। আপনি কি নাস্তিক না তো? আস্তিক তো, মানে ঈশ্বর বিশ্বাস করেন তো? জিজ্ঞাসা করছি, বলুন না, স্ট্রেট কাট করে বলুন, মানে না করলে প্রশ্নটাই করব না। আমরা জাতীয়তাবাদী দল করি, ঈশ্বর বিশ্বাস করেন কি? না করলে প্রশ্ন করব না। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বোসকে মানি, আরে কি মুশকিল, আমি লোকের বিশ্বাস জানতে চাইনি, আপনার বিশ্বাস আপনি বলতে পারেন। বলছি আপনি ঈশ্বর বিশ্বাস করেন কিনা জিজ্ঞাসা করছি। না করাটাও সমান সম্মানীয়, তাহলে আপনাকে প্রশ্নটা করব না, সেই জন্য জিজ্ঞাসা করছি। আপনি করেন কি ঈশ্বর বিশ্বাস? করেন কি? পরিষ্কার আমি বললাম যে আমরা কাকে আদর্শ করে চলি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনি ঈশ্বর বিশ্বাসী হ্যাঁ কি না করেন কি না বলুন না। আরে বাবা, হ্যাঁ তো রে ভাই, করেন না, তাহলে প্রশ্নটা করতে পারি আপনাকে। না করলে কোনো সমস্যা ছিল না। বিশ্বাস করে, আরে না করলে কোনো সমস্যা ছিল না, 4 বার তো সনাতনের অংশ, আপনি না বলতে পারতেন। আচ্ছা বেশ, শুনুন সুদীপ্তবাবু, এবার আমার পরের প্রশ্ন। সুদীপ্তবাবু, আমার পরের প্রশ্ন। আমি ঈশ্বর বিশ্বাসী এবং আমার বিশ্বাস এতটাই দৃঢ়, আমি আপনাকে বলছি খুব
খুব স্পষ্ট করে বলছি এবং খুব দৃঢ়তার সঙ্গে বলছি, আমার বিশ্বাস থেকে বলছি যে এই মুহূর্তে ঈশ্বরের ইচ্ছে না হলে আমার পরের শব্দটা মুখ দিয়ে বেরোবে না। এটা আমার ঈশ্বর সম্পর্কে বিশ্বাসের দৃঢ়তা। এবার আপনি বলুন, ঈশ্বরের ইচ্ছা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পর মুহূর্তে থাকতে পারবেন? কে কার মন্দির করে দেয়? আউট অফ সিলেবাস কোশ্চেন। কে কার মন্দির করে দেয়? এটা তো আপনি কে কার মন্দির করে দেয়? এটা তো সব থেকে আগে বিজেপিদের বলছি, কে কার মন্দির করে দেয়? ঈশ্বরের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি বসে আছে সামনে। হ্যাঁ, ও তো চৈতন্য বলেছেন আবার, এটা না, সমস্যা হয়েছে, আমার কথা যে অবতার বিজেপির হয়ে গেছে। মুখপাত্র বসে আছে সামনে, ওরা তো রাম মন্দিরটা পুরোপুরি বলতে চাইছে ওদের কৃতিত্ব, গীতা পাঠও ওদের কৃতিত্ব, সনাতন ধর্মের কৃতিত্ব। ওরা এর মধ্যে বিজেপি নেই। এখানে অন্যান্য সনাতন, যারা আমরা গর্বিত সনাতনী, আমরা গর্বিত হিন্দুত্ববাদী, আমরা গর্বিত হিন্দু সমাজ। ব্যয় করে এই মন্দির, এই নির্মাণ হ্যাঁ। স্থাপত্যকে তৈরি না, করছে। কে তাদের তৈরি করছে? সমস্ত dividend সমস্ত আজকে বিশ্বের পুরো সনাতনী ইলেকশনের মানুষের আগে টাকায় তৈরি হচ্ছে, ব্যাগের কোনো ঝুলিতে ভরার সরকারের চেষ্টা টাকায় করছে তৈরি হচ্ছে ভারতীয় না। জনতা পার্টি। সেইটা শুনে আমাদের আরে বাবা, নিজেদের ব্যথিত আমরা লাগে। খুব গর্বিত। আমরা এই তুমি ব্যথিত একটা লাগে। কথা বলো তো, আমরা একটা কথা ব্যথিত বলো। লাগে। এই যে তোমার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটু আগে আরে যে আমি তোমার জগন্নাথ মাননীয় মন্দির, মুখ্যমন্ত্রী হ্যাঁ, না? একদম তুমি রাজ্যে থাকছো, আমাদের থাকছো না মাননীয়, বলো। আচ্ছা শোনো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমি না জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি। আচ্ছা, উনি এটা না করে উনি তো রাজস্থানে 450 টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে, উনি তো বলতে পারতেন 900 টাকার গ্যাসটা আমি 450 টাকায় করে দিচ্ছি। হ্যাঁ, উনি সত্যি। মন্দিরে কেন গেলেন? সত্যি, শুধু উনি তো- মন্দিরে কেন গেলেন? জগন্নাথ মন্দির আমি তৈরি করে দিচ্ছি, একটু আগে আপনি প্রশ্ন করলেন বা না। পেট্রোলের দামটা বলতে পারতেন, একটু কমে দিচ্ছি। কেন্দ্র সরকারের প্রথম কথা, কেন্দ্র সরকারের আসছি, শোন। প্রকল্পগুলো, কেন্দ্র সরকারের যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি আর আনএমপ্লয়মেন্ট, এই দুটো বাবা, নিয়ে যে unemployment সবথেকে নিয়ে সেগুলো কথা বলুন না সবাইকে, সংখ্যালঘুদেরকে ভয় দেখাচ্ছেন কেন? ভারতবর্ষ যে পুরোপুরি আরে আজকে সবাইকে ওটা বলুন একই তো না। ভারতবর্ষ যে আজকে আজকে উন্নয়ন ওটা বলুন হয়েছে, না। আজকে সুস্থ বাবু, সংসদ ভবনে সংখ্যালঘুরা কি কম আরে, লেগে আরে, যাচ্ছে? আরে, এটা কি out of syllabus question হয়ে গেল? আউট অফ সিলেবাস। আরে, রাজস্থানে গ্যাসের দাম কমলো। এক মিনিট দাঁড়ান, আমি একটু সুকান্ত বাবুর কাছে যাই। সুকান্ত বাবু রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। সুকান্ত বাবু ভুল হলে ধরিয়ে দিতে পারবেন আমাকে। সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক আমার সঙ্গে আছেন। সুকান্ত বাবু, এ রাজ্যের সংখ্যালঘুরা বা দেশের কোনো অংশের সংখ্যালঘুরা, যদিও সংখ্যালঘু শব্দটা আমার কাছে ওয়েল ডিফাইন্ড নয়, অন্তত ইন্ডিজোটের কল্যাণে, আমি সংখ্যালঘু বলতে শিখ, জৈন, বৌদ্ধ সবাইকে বুঝি। ওরা সম্ভবত নির্দিষ্ট একটি ধর্মকেই বোঝেন, আমার তাদের প্রতিও কোনো বিদ্বেষ নেই, কিন্তু সংখ্যালঘুদের মধ্যে শুধুমাত্র সংখ্যাগুরুবাদকে স্বীকার করাটা আমার একটু অন্যরকম লাগে, এটাকে আমার সংখ্যালঘু প্রীতি বলে মনে হয় না। এনিওয়েজ, আমি বলছি এদেশের যে কোনো সংখ্যালঘু কি বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কি আলাদা দামে গ্যাস, পেট্রোল ইত্যাদি কেনেন? একটু আগে এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক বলছিলেন যে, এখানে বসে বলছেন সুদীপ্তবাবু যে অর্থনীতির বিষয়টা আসল, ধর্ম দিয়ে ওগুলোকে চেপে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে সংখ্যালঘুদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আলাদা করে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি, অত্যাচার করবে এগুলো না বলে সরাসরি অর্থনীতির কথায় গেলেই তো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যেতে পারছেন না কেন? ওটা যেতে পারছেন না বলেই কি রাম মন্দিরেও যেতে পারছেন না? কোনো যোগ আছে কি? অ্যাকচুয়ালি অনির্বাণদা, যেটা আমার মনে হয় যে বেসিক্যালি রামকে যদি বিবেকানন্দ সবচেয়ে বেশি লর্ড রামকে একটা সংজ্ঞায়িত করেছিলেন, তিনি বলছিলেন দ্য এমবডিমেন্ট অফ ট্রুথ, অফ মোরালিটি, দ্য আইডিয়াল পার্সন, দ্য আইডিয়াল হাজবেন্ড অ্যান্ড অ্যাবভ অল দ্য আইডিয়াল কিং। তো আরেকটা বিষয় যে এটা কিন্তু রামের মাহাত্ম্য, রাম মানে কিন্তু সেই কোনো ধর্মীয় রাম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোথাও গুলিয়ে ফেলছেন। প্রথম কথা যে রাম মন্দির ইস্যুটা যেভাবে জানেন উনি, যে তিনি সংখ্যালঘু তোষণ করে করে যেই জায়গায় পৌঁছে দিয়েছেন, সেখানে সংখ্যালঘুরাও কিন্তু এখন তাকে বিশ্বাস করছে না। এবং অনির্বাণদা, তোমার মনে আছে কিছু ইমাম ভাতা দেবার সময় এই পশ্চিমবঙ্গেরই একজন ইমাম, তিনি কিন্তু এই ভাতা নিতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের এই ভাতার প্রয়োজন নেই। তাহলে কোথাও গিয়ে দেখা যায় যে এই যে তোষণ নীতি, সেটাকে তিনি কোনোভাবে সাপোর্ট করতে গিয়ে নিজের ভোট ব্যাংকে মানে ঠিকঠাক রাখতে গিয়ে কোথাও গিয়ে রাম মন্দির, যেটা কিন্তু সবার কাছে আগ্রহের বিষয়, এটা এর জন্য নয় যে রাম মন্দির কোন একটি রাজনৈতিক দল তৈরি করেছে, এটা আমাদের মহামান্য আদালতের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ বিষয়টি গিয়েছে। এবার সেই জায়গায় গিয়ে নিজের ভোট ব্যাংকে সিকিউর করবার জন্য কোথাও যেন ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে বড় সমস্যা ওনার, উনি কিন্তু এই জয় শ্রীরাম তুমি বললে না, প্রবলেমটা হচ্ছে তিনি কোনোভাবেই একটা মানে তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশটা সামনে রেখেছেন। এবং তার ফলে কি হচ্ছে, না সংখ্যালঘুর কোনো কল্যাণ হচ্ছে, না সংখ্যালঘু এর পরবর্তীতে ওনাকে বিশ্বাস করবে। আর সংখ্যালঘু বলে তুমি যেটা বলছিলে, সত্যিই সংখ্যালঘুরা
কোন জায়গায় পিছিয়ে আছে একটু যদি বলে দিতে পারেন, যিনি তৃণমূলের এখানে প্রতিনিধি আছে, যে সংখ্যালঘু কোন জায়গাটায় হিন্দু অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের থেকে অর্থনৈতিক দিক পিছিয়ে রয়েছেন, এটা আমাকে বলতে হয়। সেখানে সংখ্যালঘু বলে তো নির্দিষ্ট করে এটা বলতে হবে যে সংখ্যালঘুদের মধ্যে কাদের কথা বলছেন। জৈনরা দেশের অর্থনীতিতে ভীষণ অগ্রসর একটা অংশ, শিখরা অত্যন্ত অগ্রসর একটি অংশ, বৌদ্ধরা এদেশের অর্থনীতিতে সংখ্যালঘু বলে আলাদা করে কিছু খারাপ ভোগ করেন, সরকারি চাকরি সুযোগ সুবিধা পান না, এমনটাও শুনিনি। তাহলে সংখ্যালঘুদের মধ্যে কাদের কথা ওনারা বলছেন? নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়ের কথা বলছেন কি ক্লিয়ার না, কিন্তু নির্দিষ্ট করে কোনো একটি সম্প্রদায়ের বিরাগ ভাজন হয়ে যাওয়ার ভয়ই কি যাচ্ছেন না? আমি সৌমিক আপনার কাছে আসবো, কিন্তু এক দর্শকের অগ্নিবাণ নিয়ে আসবো। এক দর্শক প্রশ্ন করেছেন, দর্শকরা আমাদের প্রশ্নবাণ ছোড়েন, সেই প্রশ্নবাণের উত্তর আমাদের অতিথিদের দিতে হয় এখানে। সৌমিক, এক দর্শকের প্রশ্নবাণ, মমতাময়ী কি রাম মন্দির চান নাকি উনি রামের বিরোধী? এ প্রশ্নের উত্তর আমি ওদের কাছ থেকেও নেব, আমি এই প্রশ্নের উত্তর ওদের কাছ থেকে নেব। শ্রমিক, আমি আপনার জন্য অন্য প্রশ্ন রাখছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক, আমি জানি না কেন নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তিনি প্রশ্নটা করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা তোষণের রাজনীতির অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেখান থেকে তোষণের রাজনীতি ভোট দিচ্ছে তৃণমূলকে, তিনি বলছেন হিন্দুদের ক্ষতি করছে কি? শ্রমিক, দেখুন, প্রথম কথা, আমরা যারা সনাতনী আমরা সবসময় একটা কথা বলি, কীর্তনীয় সদা হরি, আর তৃণমূল কংগ্রেস বলে কীর্তনীয় সদা চুরি। এর ক্ষেত্রে চোর ছাড়া আর তৃণমূলের নেত্রী যিনি, তিনি এমন একটা দিনে প্রত্যেক, সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পরে কলকাতার রাজপথে প্রত্যেক তৃণমূল কর্মীকে আমরা সবাই চোর বলে বড় বড় করে প্ল্যাকার্ড নিয়ে হাঁটিয়েছিলেন। যেই চোরেদের নেত্রী, সে চোরে কখনো ধর্মের কথা শোনে না, শুনতে পারে না। আজকে এরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এটা না বলে মন্ত্রিত্ব যার যার, চুরি সবার, এই কথাটাই তৃণমূলের মুখে সাজে। সব থেকে আজকে এই প্রশ্নের উত্তরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাগেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যখনই জনগণ প্রশ্ন করেছে তখনই রেগেছে। তানিয়া ভরদ্বাজ যখন প্রশ্ন করেছিল তখন রাগেনি, অম্বিকেশ মহাপাত্র যখন প্রশ্ন করেছিল তখন রাগেনি। আচ্ছা, আজকে রাম নিয়ে প্রশ্নতে রেগেছে শুধু। শিলাদিত্য বাবু কি প্রশ্ন করেছিল? দিদি, সারের দামটা বাড়ছে কেন? একদম মাটির প্রশ্ন, খেটে খাওয়া মানুষের প্রশ্ন, কিন্তু দিদি তখনও রেগেছিলেন। টুম্পা, মৌসুমী, বাংলার মেয়েরা, তারা প্রশ্ন করেছিল রেপ কেসের বিরুদ্ধে, তখনও উনি রেগেছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মুদ্রা একটা, কীর্তনীয় সদা চুরি। আজকে যদি এই রাম মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে এই কারণে পারবে না, কারণ সেখানে ধর্ম আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন না। আমরা তো একটাই কথা বলছি, বিজেপি শুধু বলছে রাজ্যের মানুষের প্রতি রাজধর্ম পালন করুন দিদি। সেই লোক টেট কেলেঙ্কারির আজকে আপনি নায়িকা, আজকে যেই লোকগুলো টেটে পরীক্ষা দিয়ে তারা যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তার প্রতি আপনি রাজধর্ম পালন করুন। আজকে নার্সগুলো বসে আছে, আজকে প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনি শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। আপনি শিক্ষার প্রতি আপনার রাজধর্ম পালন করুন। আমার প্রশ্ন এখানে শ্রমিক, আমি আপনার কথা সূত্র ধরেই রাজু ঘোষকে জিজ্ঞাসা করবো। রাজুবাবু, যদি সত্যি এটা হয়, এই অর্থনীতি নিয়ে আলোচনাতে আপনাদের এত আগ্রহ থাকে, মানুষের আজকের অবস্থা নিয়ে, বাস্তব অবস্থা নিয়ে, ধর্মে আপনাদের খুব অ্যালার্জি, ধর্ম নিয়ে আপনারা কথাই বলতে চান না, বুঝলাম। আমি একটা শ্লোক, এসব নিয়ে কথা হয় না কেন? সংখ্যালঘুদের মধ্যে নাম করে, ও সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা 2011 সালে কতজন কি চাকরি করতেন, আজকে কি করেন একটু বলুন, শুনি না। আপনাদের কত শতাংশের হাতে জমি ছিল, আজকে কতজন জমি চাষেন বা জমি নেই, পরিযায়ী শ্রমিক হয়েছেন, শুনি না। রাজুবাবু, এগুলো একটু উত্তর দিন প্লিজ। এই যে ভদ্রলোক জিজ্ঞাসা করেন, প্রতীক দেবনাথ, মমতাময়ী কি রাম মন্দির চান নাকি উনি রামের বিরোধী? এটার উত্তর আছে? শব্দ বলেন কীর্তনীয় সদাহরি, না ওই শ্লোকের আগের শব্দগুলো কি ওনার জানা আছে? যে ওই শ্লোক, যে শ্লোকটা বলছেন, আপনি কত বড় হিন্দু প্রমাণ করুন, আপনি কত বড় সনাতনী প্রমাণ করুন। শ্লোকের আগের পাঠটা বলুন, ক্ষমতা থাকলে শ্লোকের আগের পাঠটা বলুন। আপনি ফেক হিন্দু, বিজেপি জালি হিন্দু প্রমাণ হবে। ওই শ্লোকের আগের পাঠটা বলুন। সংবিধানকে সাক্ষী রেখে রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছে, গল্পের গল্প যাবেন, গল্পের গল্প হবে না। আপনি বিজেপি, আপনার প্রধানমন্ত্রী ভারতবর্ষের বলে না, আমার চ্যালেঞ্জ, হাঙ্গামা চলবে না, হাঙ্গামা চলবে না, এখনই প্রমাণ হোক, এখনই
ফেক হিন্দু, বিজেপি মানে জালি হিন্দু। প্রমাণ করে দেখান, শ্লোক করে দেখান। রাজুবাবু আপনি যারা জানেন যে বিজেপি নিয়ে সদাহরি, বলছি রাজুবাবু আরেক দর্শকের অগ্নিবাণ আছে, রাজুবাবু আরেক দর্শকের অগ্নিবাণ আছে। রাজুবাবু ওপরে ওপরে যে জালি হিন্দু নয় বিজেপি যেটা করে প্রমাণ করো, স্বীকার করুন, আমি বলবো আপনার তো আসল হিন্দু বলে মমতা ব্যানার্জিকে ঢুকতে বাধা করেছিল পুরীর পান্ডারা, সহিষ্ণুতা অমানিনাম মান দেনা কীর্তনিয়া সদাহরি। আগে আরে রাজুবাবু এক মিনিট শনিবাবু রাজুবাবু আপনি পান্ডা তো বেশ রাজুবাবু আপনি না না রাজুবাবু শনিবাবু এক মিনিট আমি বলছি দর্শকের যে প্রশ্নটা ছিল মমতাময়ী রাম মন্দির চান না চান না, দর্শকের অগ্নিবাণ উত্তর দেবেন না? আমি বলছি শ্রমিক বাবু একটা শ্লোকের একটা শব্দ দিয়ে চোর বলে তিনি ওদেরকে শুনেছেন না, ফরবিরা সহিষ্ণুতা অমানিনাম মানদানা কীর্তনের সদাহরি আরেকবার বলে দেখান। আর আমি বলে দিয়েছি আবার বলে দেখান, অর্থাৎ বলতে পার চ্যালেঞ্জ 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 আমি মানুষের কথা বলতে এসেছি, আমি টেকনিক্যালের বিরুদ্ধে এখানে কথা বলতে এসেছি। মুখোশ পরে বলছে এরা আসলে ভোটের রাজনীতি করে, তাই এখানে আপনারা কিসের রাজনীতি করেন? মানে সংখ্যালঘুদের নিয়ে টাকা বলতে হয়। অঙ্কন প্রথমে রামের শব্দ শ্রী শব্দের মানেটাই ভুল বলেছে, অর্থাৎ শ্রী শব্দের মানে শ্রী শব্দের না তোমার থেকে জানতে হবে না, সংস্কৃততে বলা হচ্ছে শ্রী। ও বাবা আর শিক্ষা আপনারা বিজেপি রাজনীতি তোমার তো শিখবো না। রাজুবাবুরা আপাতত রাজুবাবুরা আপাতত শব্দার্থ অনুসন্ধানে ব্যস্ত, কিন্তু আসল প্রশ্নের উত্তর দেবেন না। আমি আরো একবার সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু, এক দর্শক প্রশ্ন করছেন যে মমতাময়ী কি রাম মন্দিরের পক্ষে না বিপক্ষে? আমার মনে হয় এই প্রশ্নটার পরে রাজুবাবুর যে রিয়াকশন আমি দেখলাম, রাজুবাবু চলে গেলেন সৌমিক রাহার সংস্কৃত জ্ঞান, শব্দের জ্ঞান, অঙ্কনের এইগুলোতে অঙ্কন দত্তের এগুলোতে চলে গেলেন। আমি একটা কথা স্পষ্ট বুঝতে পারছি, তৃণমূলের কোথাও একটা ভয়ঙ্কর অস্বস্তি কাজ করছে। অস্বস্তির কারণটা কি? সুকান্তবাবু, আমি একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা করছি। দেখুন, এটা খুব মোটা দাগে বলে দেওয়া যায় সংখ্যালঘু ভোট হারানোর ভয় মমতা রাম মন্দির যাবেন না বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই অ্যাসেসমেন্টটায় পৌঁছচ্ছেন কি করে? রামরাজা তলার যে মুসলিম ফল বিক্রেতা, আমি এভাবে মানুষকে দেখি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, মানে তৃণমূলের জন্য এভাবে দেখতে বা বলতে বাধ্য হচ্ছি, এরকম জাতিতে ভেঙে ধর্মে ভেঙে। তিনি আজকে যেভাবে রাম মন্দিরের জন্য উল্লাস প্রকাশ করছিলেন, আনন্দ প্রকাশ করছিলেন, পশ্চিমবঙ্গের দেশের হাজার হাজার কর্মী যারা ওই মন্দিরের জন্য কাজ করছেন, যারা কারিগর, যারা আরও উচ্চস্তরের কাজ করছেন, যারা তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজে সহায়তা করছেন, আরও নানা রকম কাজে সহায়তা করছেন, তারা নির্দিষ্টভাবে সংখ্যালঘু হলেই রাম মন্দিরের বিরোধী, রাম মন্দিরে গেলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, এটা ভেবে নেওয়ার মধ্যে আসলে সংখ্যালঘুদের তোষণ আছে না অপমান আছে? আমি এইটা আপনার কাছে বুঝতে চাইছি। আদৌ কি এরা এদেশের সংখ্যালঘুদের বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মন বোঝেন, নাকি কয়েকজন মৌলবাদীর প্ররোচনায় কয়েকজন মৌলবাদীর প্ররোচনায় পৃথিবী বিখ্যাত বা কুখ্যাত মৌলবাদীরা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করে তাদের ধর্মীয় প্ররোচনা? তার কারণ আছে, আমি বলছি, সিমির মতো নিষিদ্ধ সংগঠনের লোক যখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়, তখন আমার এটা মনে করার যথেষ্ট সঙ্গত কারণ আছে যে তৃণমূলের কাছে ইসলামের ব্যাখ্যাটা মৌলবাদীদের মারফত পৌঁছয় না পশ্চিমবঙ্গের যথার্থ ভারতীয় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে পৌঁছয়, যারা এদেশে থেকে গিয়েছিলেন, পূর্বপুরুষ যাদের থেকে গিয়েছিলেন, পাকিস্তানে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তাদেরকে অপমান করছেন। তো অনির্বাণদা, যেটা তুমি বললে, নিশ্চিতভাবে যে রাম মন্দিরের যে তৈরি বা নির্মাণে
এখানে কিন্তু একজন পশ্চিমবঙ্গের কারিগর রয়েছে, দুজন, আমি যদি ভুল না করি। এবার তিনি যদি বলতেন যে না আমি তো হিন্দু ধর্মের মানুষ নই, আমি করব না, তাহলে তার প্রতি রাম মন্দিরের প্রতি কোন রকম ইয়ে নেই, কাজটা তার কাছে প্রধান। আমি যেটা আবার বলছি, এটা কিন্তু সংখ্যালঘু তোষণ যেটা তুমি বললে, তার থেকে বড় বিষয়টা হলো সংখ্যালঘুদের অপমানটা কোন জায়গায় হচ্ছে, বা সংখ্যালঘুদের নিয়ে যে রাজনীতি, এটা কিন্তু তিনি করছেন, আর কিছু না। আরেকটা জায়গা হতে পারে অনির্বাণদা, আমি মিস করেছি, সেটা হচ্ছে হয়তো যে তিনি যদি রাম মন্দিরে যান উদ্বোধনে, তাহলে হয়তো তাকে ইন্ডিয়া জোটের থেকে প্রশ্নের সম্মুখীন হতে পারে। আরেকটা হতে পারে, যেটা আউট অফ দ্য কনটেক্সট ঠিক না, তাও বলছি, যে কোথাও সেটিং তত্ত্ব খাড়া করতে পারে বিরোধীরা, এই কারণে হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়, মাধ্যমে নিজের ভোট ব্যাংককে সিকিউর করবার চেষ্টা করছে কংগ্রেস, যেটা কিন্তু অত্যন্ত অন্যায় এবং ভয়ঙ্কর। কারণ পরবর্তী প্রজন্ম যদি এই সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুকে সবসময় অনগ্রসর দেখানো হয়, সংখ্যালঘুকে ডেকে ডেকে জিজ্ঞেস করা হয় বিজেপির আমি আবারও যাবো। হ্যাঁ, অঙ্কন বাবু যাবো, সুদীপ্ত বাবু এই যে এত সংখ্যালঘুদের চিন্তা, আমি বলছি ভারতবর্ষের মধ্যে কোন প্রশাসনিক প্রধান একটি সম্প্রদায়কে দুধ দেওয়া গরুর সাথে তুলনা করেছিল? সম্প্রদায় দুধ দেয় তার লাথি খাবো, এটা কোন ধরনের ভাষা? এটা কোন ধরনের ভাষা? আমার মনে হয় ইফতার পার্টিতে যাওয়াকে নিয়ে যে প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন দুধ দেওয়া গরুর সাথে মুসলমান সম্প্রদায়কে তুলনা করেছেন, এটাই আমার প্রশ্ন, এটাই আমার প্রশ্ন। বেশ, এবার উত্তর রাজুবাবু, উত্তর ছোট্ট প্রশ্ন দাদার কাছে, যে আপনি আমায় বলুন যে ফোর্সফুল ডেমোলিশন 6 ডিসেম্বর 1992, যেই ফোর্সফুল ডেমোলিশন অফ বাবরি মসজিদ যখন কোর্টে মামলাটা ট্রায়ালে চলছে, যেটা আলটিমেটলি জাস্টিস থেকে মন্দিরটাকে তৈরি হলো, আপনি ওটাকে সমর্থন করেন না করেন? ওটাকে আপনি কোর্টে যান, এদের গায়ে জ্বালা, এদের গায়ে জ্বালা ধরছে, এদের গায়ে জ্বালা ধরছে, রাম মন্দির হচ্ছে, এদের গায়ে জ্বালা ধরছে। দর্শকদের কাছে আমি জনমত সমীক্ষা করেছিলাম, দর্শকদের প্রশ্ন করেছিলাম, দর্শকরা কি উত্তর দিচ্ছেন একবার দেখে নেব। ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব দর্শকরা কি সংখ্যায় উত্তর দিয়েছেন আমরা একবার শুনে নেব, দেখে নেব। তোষণের রাজনীতি, আমার প্রশ্ন ছিল, তাই রাম নামে তৃণভীতি। তোষণের রাজনীতি, তাই রাম নামে তৃণভীতি, মানে তৃণমূল কংগ্রেসের ভীতি। ফেসবুকে 93% মানুষ বলছেন হ্যাঁ, তোষণ রাজনীতির জন্যই রাম নামে এই ভীতি তৃণমূল কংগ্রেসের, না বলছেন 7%। এক্স হ্যান্ডেলের রায়, এক্স হ্যান্ডেলে দর্শকদের রায় 100% মানুষ বলছেন এক্স হ্যান্ডেলে তোষণের রাজনীতির জন্যই রাম নামে তৃণভীতি। একজন দর্শককে পাইনি আমরা, 100% পাইনি যারা অন্য কিছু বলছেন। আমি ইউটিউবের দর্শকদের কথায় আসবো। ইউটিউবের দর্শকরা 95%ই রায় দিয়েছেন তোষণের রাজনীতি তাই রাম নামেই তৃণভীতি, এটার পক্ষে, এবং না বলেছেন 5% মানুষ। এরপরে আমি আর এক দর্শকের অগ্নিবাণ, সেটাই আমার আজকের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, এটা নিয়ে আমি আরও হয়তো কিছুক্ষণ কথা বলবো। আমি রাজুবাবুর কাছে সেই অগ্নিবাণটা রাখবো। রাম সংকট কি রহিমকে হারানোর ভয়ে? কৌশিক ঘোষ, কৌশিক ঘোষ দর্শকের অগ্নিবাণ। রাম সংকট কি রহিমকে হারানোর ভয়? দর্শকদের যে রায় দেখালাম রাজুবাবু, তারপরে আমার মনে হলো কৌশিক বাবুর এই প্রশ্নবাণটা আপনাদের জন্য থাকা জরুরি, এটার উত্তর দেওয়া জরুরি। আপনাদের বলুন।
যারা মানুষের জন্য কাজ করেনি, যারা এতদিন ধরে তারা পরীক্ষায় ফেল করেছে, জানে রেজাল্টটা কি হবে, তাই তারা রামকে ধর্মীয় স্থান থেকে নিয়ে এসে তারা সেখানে দাঁড়ান। তাই তারা ভগবান রামকে তাই তারা ভগবান রামকে ইলেকশন এজেন্টে পরিণত করছে। ভগবান রাজনৈতিক অস্ত্র তৃণমূলের রামকে অসম্মান আমরা মানছি না। এই অসম্মান না, এটা অসম্মান। এটাই তৃণমূলের নোংরা মানসিকতা, এটা নোংরা মানসিকতা তৃণমূলের, তৃণমূলের নোংরা মানসিকতা। লজ্জা তৃণমূল, তৃণমূল বাংলার লজ্জা, দেশের লজ্জা। রাজু বাবুকে ক্ষমা চাই, ধর্মকে মমতা সুকান্ত ঘোষ কি বলছেন একবার শুনবো। প্লিজ সুকান্ত ঘোষ, সুকান্ত ঘোষ, সুকান্ত ঘোষ, এক মিনিট প্লিজ প্লিজ প্লিজ, এক এক করে শোনা যাবে না। শ্রমিক শোনা যাবে, শোনা যাবে। সুকান্ত ঘোষ, এক মিনিট। রাজুবাবু প্লিজ 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 উত্তেজনা একটু কমিয়ে প্লিজ প্লিজ প্লিজ। সুকান্ত ঘোষ এই মুহূর্তে সুকান্ত ঘোষ আছেন আমার সঙ্গে, সুকান্ত ঘোষ আমার সঙ্গে আছেন। সুকান্ত বাবু প্লিজ প্লিজ প্লিজ, সুকান্ত বাবু কথা শোনা যাবে না। সুকান্ত বাবু কিছু বলতে চাইছিলেন, বলুন সুকান্ত বাবু, আপনার উত্তর। শঙ্কর বাবু প্লিজ। সুকান্ত বাবু আমি বলছি রাজু বাবু যে শব্দ বন্ধটা ইউজ করলেন সেটা কিন্তু যথেষ্ট অন্যায় এই কারণে, কারণ পুরুষোত্তম রাম সম্বন্ধে মানুষের ভাবাবেগকে তিনি কিন্তু আঘাত হানলেন। কোন ধর্মের আমি বলছি না, এটা কি উনি সংখ্যালঘুদের জন্য বলতে পারতেন? সংখ্যালঘুদের কোন ভগবান সম্বন্ধে বলতে পারতেন? উনি যে শব্দ বন্ধ ব্যবহার করেছেন আমি ধিক্কার জানাই। এই শব্দ বন্ধ একদম মন্দির দিয়ে পেট ভরে না, মসজিদ দিয়ে পেট ভরে না। আমি শেষ করবার সময় এক মিনিট সুতো হয়ে গেছে, শেষ করবার সময় ওদিকের দর্শকদের অডিও দরকার হলে কন্ট্রোল করতে বলবো পিসিআরকে। শেষ করবো ধ্রুব, আমরা বরং এদিকে চলে আসি। এদের এই মুহূর্তে থামার কোনো লক্ষণ নেই, আমরা এদিকে চলে আসি। আমি শেষ করবার সময় খুব ধীরে সুস্থে সবাইকে বলবো, প্রয়োজন পড়লে রেফারেন্সটা লিখে নিন। আমি একটি নির্দিষ্ট বই থেকে একজন মনীষীর লেখা কোট করছি, কার লেখা বলবো নিশ্চিতভাবে। তার আগে ঠিক কী বলেছেন সেটা আগে বলে নিই, তারপর তৃণমূল কংগ্রেস, অধুনা অত্যন্ত বিবেকানন্দ প্রেমী তৃণমূল কংগ্রেস এটা কিভাবে উত্তর দেবে আমি জানি না। যে ওই মনীষীর কথা কোট করছি, বলছেন কোনো দেশের যথা ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনীতিক ক্ষমতায়, কলাবিদ্যার উন্নতি হয়তো অপর কোনো জাতির জীবনের মূল লক্ষ্য। ভারতে কিন্তু ধর্মই জাতীয় জীবনের কেন্দ্র স্বরূপ, উহাই যেন জাতীয় জীবনের সঙ্গীতের প্রধান সুর। আর যদি কোনো জাতি তাহার এই স্বাভাবিক জীবনী শক্তি শত শতাব্দী ধরিয়া যেদিকে উহার নিজস্ব গতিধারা চলিয়াছে তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করে, এবং যদি সে চেষ্টায় সে কৃতকার্য হয়, অর্থাৎ যদি সফল হয়ে যায়, তাহলে তবে তাহার মৃত্যু নিশ্চয়। সুতরাং যদি তোমরা ধর্মকে কেন্দ্র না করিয়া, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করিয়া রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে উহার স্থলে বসাও, তবে তাহার ফলে তোমরা একেবারে লুপ্ত হইয়া যাবে। যাহাতে এরূপ না ঘটে সেজন্য তোমাদিগকে তোমাদের সমস্ত প্রাণশক্তি ধর্মের মধ্য দিয়েই কাজ করাইতে হইবে। যিনি বলছেন তার নাম স্বামী বিবেকানন্দ। বইটি ভারতে বিবেকানন্দ, প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। আমি যেখান থেকে পড়লাম, যে বইটি থেকে পড়লাম, সেটা ৪র্দশ সংস্করণ, জুলাই 1973 সালে তার ষড়বিংশতি মানে 26তম পুনর্মুদ্রণ, এপ্রিল 2000। আর যে পেজ থেকে পড়লাম সেই পেজের রেফারেন্স আপনাদেরকে বলে দিয়েছি। এই যদি স্বামী বিবেকানন্দের কথা হয়, তাহলে স্বামী বিবেকানন্দের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তার প্রতি সামান্যতম এদিক ওদিক কথাতে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে যারা মাঠে মাঠে ফুটবল নিয়ে নেমে পারেন, সেই শশী পাজা এবং সায়নী ঘোষকে আমার প্রশ্ন, এবং তৃণমূল কংগ্রেসের যতজন বিবেকানন্দ প্রেমী নেতা নেত্রী আছেন, যদি সবাই হন তো সবাইকে আমার প্রশ্ন, ধর্ম নিয়ে যদি বিজেপি রাজনীতি করে থাকে তো সমস্যাটা কোথায়? রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা করে দেখতে শিখিয়ে ভারতকে, ভারতবাসীকে, তার সংস্কৃতিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যে বা যাদের
নিশ্চিত প্রজেক্ট ছিল, প্রকল্প ছিল, তার থেকে ঘুরে দাঁড় করিয়ে ভারতবাসীকে নিজের গতিতে নিজের কেন্দ্রে বিজেপি ফেরাতে চাইলে যদি সেটা বিজেপি ফেরায় তাতে আপত্তি কোথায়? আর পৃথিবীতে কার এত শক্তি? বিজেপির জন্মের হাজার হাজার বছর আগে যে রামচন্দ্র ছিলেন, বিজেপির স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর হাজার হাজার বছর পরেও যে রামচন্দ্র এই সভ্যতার শক্তি হয়ে প্রাণ পুরুষ হয়ে থাকবেন, তাকে নিয়ে কিসের ভয়? কোন শক্তি আছে তাকে প্রতিষ্ঠা করতে পারে বা লয়? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে দেশ জুড়ে উৎসবের সূচনা এবং উৎসবের সম্যক রকমের প্রস্তুতি। রাম মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাইট অ্যান্ড সাউন্ড শোতে সেজে উঠেছে রাম মন্দির। অযোধ্যা থেকে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। অযোধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো। আর আজকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিদর্শন করেছেন অযোধ্যা, যেভাবে সেজে উঠছে এবং তার নিরাপত্তা যেভাবে এগোচ্ছে। 30 তারিখ বিমানবন্দরের শুভ সূচনা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।